আচ্ছা, আমরা যে খাবার খাই তার ভেতরে ঠিক কি আছে সেই রহস্যটাকেই উন্মোচন করে যে বিজ্ঞান, আজ আমরা সেই জগতেই ডুব দেব। দেখব বিজ্ঞানীরা কিভাবে আমাদের প্লেটের খাবারকে একেবারে চুলছেঁড়া বিশ্লেষণ করেন। আমরা তো প্রায় খাবারের প্যাকেটের গায়ে নিউট্রিশন লেবেলটা দেখি, তাই না? কিন্তু ওটা তো গল্পের একদম শেষ পার্ট। আসল গল্পটা কিন্তু আরও অনেক বেশি মজার আর জটিল। আর সেই গল্পের শুরুটা হয় একটা স্পেশালাইজড ল্যাব থেকে। তো যে কোনো বিশ্লেষণ শুরু করার আগে সবচেয়ে জরুরি হলো একটা নিরাপদ আর ১০০% নির্ভুল পরিবেশ তৈরি করা। চলুন তাহলে দেখে নেওয়া যাক খাদ্যবিজ্ঞানের এই ভিতটা কিভাবে তৈরি হয়। খাবারকে ঠিকঠাকভাবে বোঝার এই পুরো জার্নিটা শুরু হয় একটা ফুড সায়েন্স ল্যাবে। আর এই ল্যাবগুলো কিন্তু একটাই মূল নীতির ওপর দাঁড়িয়ে আছে, আর সেটা হলো সেফটি বা নিরাপত্তা। এখানে দুটো খুব গুরুত্বপূর্ণ সেফটি সিস্টেমের কথা বলা আছে, আর তাদের মধ্যে একটা পার্থক্যও আছে। দেখুন, একটা হলো OSSH, এর কাজ হলো ল্যাবের কর্মীদের সুরক্ষা দেওয়া, মানে যারা ওখানে কাজ করছেন তারা যেন কোনো কেমিক্যাল বা ধারালো যন্ত্রপাতি থেকে বিপদে না পড়েন। আর অন্যটা হলো HACCP, এর ফোকাসটা হলো খাবারকে বাঁচানো, মানে খাবারের নমুনাটা যেন কোনোভাবেই দূষিত না হয়। সহজ কথায়, একদিকে মানুষের সেফটি, আরেকদিকে খাবারের নমুনার শুদ্ধতা, দুটোই সমান জরুরি। কারণ নমুনাটাই যদি ঠিক না থাকে তাহলে তো পুরো পরীক্ষাই ভুল হবে, তাই না? এই নিয়মগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যে একটা ফুড ল্যাবে ঠিক কতটা ডিসিপ্লিন মেনে চলতে হয়। এখানে প্রত্যেকটা ছোট ছোট স্টেপও কিন্তু ফাইনাল রেজাল্টের নির্ভুলতা আর সেফটির জন্য ভীষণভাবে জরুরি। বেশ, এবার তাহলে মূল বিশ্লেষণে আসা যাক। আমাদের খাবারের যে সবচেয়ে বড় তিনটা অংশ, মানে ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলো, হ্যাঁ, প্রোটিন, ফ্যাট আর কার্বোহাইড্রেট, এবার সেগুলোর কথা হবে। তো সবার আগে প্রোটিন, বিজ্ঞানীরা কিভাবে একদম নিখুঁতভাবে এর পরিমাণটা মাপেন চলুন জেনে নিই। এই যে কেলডাল মেথড, এটাকে বলা হয় প্রোটিন মাপার গোল্ড স্ট্যান্ডার্ড। এর পেছনের আইডিয়াটা কিন্তু খুব সহজ। প্রায় সব প্রোটিনের মধ্যেই গড়ে 16% নাইট্রোজেন থাকে। তার মানে কোনোভাবে যদি খাবারের নাইট্রোজেনের পরিমাণটা বের করে ফেলা যায়, তাহলে মোট প্রোটিনের পরিমাণটাও হিসেব করা যায়। আর এই মাপটা নির্ভুল হওয়াটা খুব জরুরি, কারণ এর উপর ভিত্তি করেই তো খাবারের প্যাকেটের ওই নিউট্রিশন লেবেল তৈরি হয়। পুরো প্রক্রিয়াটা আসলে 3টা ধাপে হয়। প্রথমে সালফিউরিক অ্যাসিড দিয়ে খাবারের নমুনাটাকে ভেঙে চুরে তার ভেতরের নাইট্রোজেনকে বের করে আনা হয়। এরপর দ্রবণটাকে ক্ষারীয় করে সেই নাইট্রোজেনকে অ্যামোনিয়া গ্যাস হিসেবে মুক্ত করা হয়, আর সেটাকে ধরে ফেলা হয়। আর সব শেষে ওই ধরা পড়া অ্যামোনিয়ার পরিমাণ মেপে মোট নাইট্রোজেন কতটুকু ছিল সেটা বের করা হয়। পুরো ব্যাপারটা কিন্তু খুবই নিখুঁত একটা প্রক্রিয়া। আর ঠিক এখানেই আসে একটা ম্যাজিক নম্বর 6.25। নাইট্রোজেনের যে পরিমাণটা পাওয়া গেল সেটাকে এই 6.25 দিয়ে গুণ করলেই মোট প্রোটিনের পরিমাণ বেরিয়ে আসে। কারণটা কি? কারণ হলো 100 গ্রাম প্রোটিনে যেহেতু প্রায় 16 গ্রাম নাইট্রোজেন থাকে, তাই 100কে 16 দিয়ে ভাগ করলেই এই সংখ্যাটা পাওয়া যায়। সিম্পল। এবার ফ্যাটের পালা। এটা মাপা হয় সক্সলেট এক্সট্র্যাকশন দিয়ে। ব্যাপারটা অনেকটা কফি মেশিনের মতো, কিন্তু এখানে জলের বদলে পেট্রোলিয়াম ইথারের মতো একটা সলভেন্ট ব্যবহার করা হয়। এই সলভেন্টটা বারবার খাবারের স্যাম্পেলের উপর দিয়ে যেতে থাকে, আর সব ফ্যাট বা চর্বি নিজের মধ্যে শুষে নেয়। পরে ওই সলভেন্টকে বাষ্প করে উড়িয়ে দিলেই খাঁটি ফ্যাটটা পড়ে থাকে। আর কার্বোহাইড্রেটের ব্যাপারটা তো আরও মজার। এটা সরাসরি মাপার কোনো দরকারই পড়ে না। বিজ্ঞানীরা এখানে একটা বেশ চালাক পদ্ধতি ব্যবহার করেন। তারা নমুনার মোট ওজন থেকে প্রোটিন, ফ্যাট, জল আর খনিজের মোট ওজনটা বাদ দিয়ে দেন। ব্যাস, যা বাকি থাকে সেটাই হলো কার্বোহাইড্রেট। এই যে বাই ডিফারেন্স মেথড বা বিয়োগ পদ্ধতি, এটা কিন্তু বেশ নির্ভরযোগ্য আর ফুড ইন্ডাস্ট্রিতে প্রচুর ব্যবহার হয়। আচ্ছা, খাবারের পুষ্টি মানে তো শুধু প্রোটিন, ফ্যাট আর কার্বোহাইড্রেট নয়, এর বাইরেও অনেক কিছু আছে। চলুন এবার দেখি আর্দ্রতা আর খনিজের মতো জরুরি উপাদানগুলো কিভাবে মাপা হয়। এই দুটোর সবচেয়ে বেসিক পরিমাপ হল আর্দ্রতা আর অ্যাশ। পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য চলুন একটা আলুর নমুনাকে ল্যাবের ভেতর দিয়ে তাড়া করা যাক। তাহলে পরিষ্কার হয়ে যাবে জল আর খনিজ কিভাবে মাপা হয়। আর্দ্রতা বা ময়েশ্চার কন্টেন্ট বের করার পদ্ধতিটা বেশ সোজাসাপটা। প্রথমে আলুর নমুনাটার ওজন নেওয়া হলো। তারপর সেটাকে একটা ওভেনে 105 ডিগ্রি সেলসিয়াসে গরম করা হতে থাকল। দেখুন, সময় যাওয়ার সাথে সাথে ওজন কমছে। 3 ঘন্টা পর ওজন কমে দাঁড়ালো 1.76 গ্রামে। কিন্তু 4 ঘন্টা বা 5 ঘন্টা পরেও ওজনটা 1.75 গ্রামে স্থির হয়ে গেল। এর মানে হলো সব জল বাষ্প হয়ে উড়ে গেছে। আর হিসেব করে যা পাওয়া গেল তা বেশ অবাক করার মতো। একটা আলুর প্রায় 82.9%, মানে বলতে গেলে 83%ই জল। ভাবা যায়?
এই ডেটাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে একটা সাধারণ দেখতে খাবারের মধ্যে কতটা জল থাকতে পারে। এবার আসি অ্যাশ বা ভস্মের কথায়। যখন শুকনো নমুনাটাকে একটা মাফল ফার্নেসে প্রায় 550 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুরোপুরি পুড়িয়ে ফেলা হয়, তখন এর মধ্যে থাকা সব জৈব পদার্থ মানে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সব উবে যায়। শেষে যেটুকু অজৈব জিনিস পড়ে থাকে সেটাই হলো অ্যাশ। আর এই অ্যাশই হলো খাবারের মোট খনিজ পদার্থ, যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন ইত্যাদি। তো ল্যাবে এত কিছু তো হলো, কিন্তু প্রশ্ন হলো এসবের আসল দরকারটা কি? চলুন দেখি এই জ্ঞান কিভাবে আমাদের খাবারের ভবিষ্যৎকে গড়ে তুলতে সাহায্য করছে, ল্যাব থেকে একেবারে চাষের জমিতে। তাহলে এত খুঁটিনাটি বিশ্লেষণের গুরুত্বটা ঠিক কোথায়? গুরুত্বটা হলো এই জ্ঞানই আমাদের খাবারের ভবিষ্যৎকে তৈরি করতে সাহায্য করে। ল্যাবে পাওয়া এই ডেটাগুলো শুধু প্যাকেটের লেবেলেই আটকে থাকে না, বরং এগুলো কৃষিক্ষেত্রে একটা বিপ্লব নিয়ে আসছে। আজকের দিনের আধুনিক কৃষি কিন্তু পুরোপুরি ডেটার ওপর নির্ভরশীল। একে বলা হয় প্রেসিশন এগ্রিকালচার। যেমন রিয়েল টাইম সেন্সর দিয়ে মাটির পুষ্টি মাপা, ড্রোন দিয়ে ঠিক যেখানে দরকার সেখানে সার দেওয়া, কিংবা সেচ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে গাছের পুষ্টিগ্রহণ বাড়ানো, এই সব কিছুই সম্ভব হচ্ছে ল্যাবে পাওয়া ওই নির্ভুল তথ্যের জন্য। আর এর ফলে ফসলের পুষ্টিগুণও দিন দিন বাড়ছে। এই কথাটা কিন্তু পুরো আলোচনাটাকে এক জায়গায় নিয়ে আসে। একটা নিরাপদ, দূষণমুক্ত ল্যাব পরিবেশই পারে নির্ভুল আর নির্ভরযোগ্য ফলাফল নিশ্চিত করতে। অর্থাৎ পুষ্টির ভবিষ্যৎ শেষ পর্যন্ত নির্ভর করছে বিজ্ঞানের এই মৌলিক নীতিগুলোর ওপর। আর সবকিছু শুরু সেই নিরাপদ, নিয়ন্ত্রিত ল্যাব থেকেই। বিজ্ঞান তো আমাদের খাবারের রহস্যগুলো একের পর এক খুলে দিচ্ছে। এখন প্রশ্নটা হলো, এই জ্ঞানকে ব্যবহার করে আমরা আমাদের পুষ্টির ভবিষ্যৎকে কিভাবে গড়তে চাই? এই সিদ্ধান্তটা কিন্তু আমাদের সকলের।